কি অস্বাভাবিক, কি অভাবনীয় একটি হার, অবিশ্বাস্য একটি হার, যা চিন্তাই করা যায় না। এরকম একটি ব্যাটিং ধসে বাংলাদেশ দল হেরেছে শ্রীলঙ্কার কাছে প্রথম ওয়ানডেতে। এবং প্রেমাদাসা স্টেডিয়াম, যেই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দল কিন্তু কখনোই ভালো করেনি। এর আগে 10টি ওয়ানডে খেলে শ্রীলঙ্কার বিপক্ষে 10টি ওয়ানডেতেই হেরেছে, এবারে 11তম ওয়ানডে হারলো। এবং মাত্র 245 রানের টার্গেটে নেমে বাংলাদেশ দলের ইনিংস গুটিয়ে গেল 167 রানে 35.5 ওভারে। অর্থাৎ তখনও যদি উইকেট থাকতো তাহলেও কিন্তু বাকি ওভারগুলোতে বাংলাদেশ দল ওই টার্গেটটা ছুঁতে পারতো হয়তোবা। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটাররা এমনই অস্বাভাবিক ব্যাটিং করেছেন যে তা আর সম্ভব হয়নি। 35.5 ওভারে বাংলাদেশ দল গুটিয়ে গেছে। অথচ বাংলাদেশ দল যেভাবে শুরু করেছিল, মাত্র 16 ওভার 2 বলেই কিন্তু 1 উইকেটে 100 রান করে ফেলেছিল। তখনও ওপেনার তানজিদ হাসান তামিম তিনি কিন্তু প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করে ক্রিজে ছিলেন। তার সঙ্গে ছিলেন নাজমুল হোসেন শান্ত, এবং নাজমুল হোসেন শান্তও কিন্তু বেশ ভালোই ব্যাটিং করছিলেন। হঠাৎ করে নাজমুল হোসেন শান্ত রান আউট হয়ে গেলেন। এরপরেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে যেন একটি ভেতুরে পরিস্থিতি তৈরি হলো, এবং বাংলাদেশ দল পরবর্তী 5 রানের মধ্যে হারালো 7 উইকেট। অর্থাৎ 27 বলের মধ্যে 5 রান করেছে বাংলাদেশ দল, 7টি উইকেট হারিয়েছে। নাজমুল হোসেন শান্তর রান আউট দিয়ে শুরু। এরপরে একে একে সাজঘরে ফিরে গেছেন সব মিলে স্বীকৃত 5 জন ব্যাটার। 2 জন ছিলেন মূলত বোলার, কিন্তু তারাও কিন্তু ব্যাট হাতে বেশ ভালোই করেন। সেই 2 জন হলেন তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। তাসকিন আহমেদ 0 রানে ফিরেছেন, তানজিম হাসান সাকিব 1 রানে ফিরেছেন। তার আগে তাহিদ হৃদয় 1 রানে, লিটন কুমার দাস 0 রানে এবং মেহেদী হাসান মিরাজ 0 রানে সাজঘরে ফিরেছেন। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে এই ঝড় তুলেছেন কিন্তু সেই কামিন্দু মেন্ডিস, যিনি অনিয়মিত একজন বোলার। এর আগে ক্যারিয়ারের 19টা ওয়ানডে খেলে মাত্র 3 উইকেট পাওয়া কামিন্দু মেন্ডিস এদিন 5 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। অর্থাৎ ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, সেরকম বোলিং সাফল্য পেয়েছেন যেরকম তিনি কখনোই ভাবেননি। তার সঙ্গে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস মিলেই কিন্তু বাংলাদেশ দলের মিডল অর্ডার পুরো ধসিয়ে দিয়েছেন। বাংলাদেশ দল যেখানে নিশ্চিত একটি জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু এই হারটি এসেছে মূলত কামিন্দু মেন্ডিস এবং হাসারাঙ্গার বোলিংয়ের কারণে। এবং বাংলাদেশ ব্যাটারদের এরকম অবিবেচকের মতোই, এবং তারা মনে হয় সম্ভবত খেলার মধ্যে ছিলেন না, খেলার বাইরে ছিলেন, মন ছিল না। কারণ হঠাৎ করে ধস কিন্তু নামতেই পারে। ক্রিকেট খেলাটাই তো এমন, হঠাৎ করে ধস নেমে যায়। 1 উইকেট থেকে আপনি 2টি উইকেট হারান, 3টি উইকেট হারান, এটি ঠিক আছে। কিন্তু একটানা আপনি 5 রানে 7টি উইকেট হারাবেন এবং বিশ্ব রেকর্ড করবেন, যেটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে আর নেই। নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্র করেছিল 2020 সালে। তারা কিন্তু 8 রানের মধ্যে 7 উইকেট হারিয়েছিল। 1 উইকেটে 23 রান থেকে তারা 8 উইকেটে 31 রানে পরিণত হয়েছিল। আর বাংলাদেশ দল 1 উইকেটে 100 রান থেকে 105 রানে 8 উইকেটে পরিণত হয়। অর্থাৎ 5 রানের ব্যবধানে 7টি উইকেট হারায়। নতুন বিশ্ব রেকর্ড কিন্তু বাংলাদেশ দল করেছে, এবং সেই বিশ্ব রেকর্ডটা কীরকম রেকর্ড সেটি তো বুঝতেই পারছেন। অথচ বাংলাদেশের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছিলেন এবং শ্রীলঙ্কাকে কিন্তু 244 রানের মধ্যে আটকে রাখতে পেরেছিলেন। 49.2 ওভারে তারা অল আউট হয়ে যায়। যদিও অধিনায়ক চারিত আসালাঙ্কা দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, তিনি কিন্তু 106 রান করেন। এবং এরকম একটি উইকেটে, যে উইকেটে রান করাটা একটু কঠিন ছিল, সেই উইকেটে কিন্তু দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য তিনি দেখিয়েছেন, যার কারণে শ্রীলঙ্কার ইনিংস কিন্তু 244 রানে পৌঁছেছে। তাসকিন আহমেদ দীর্ঘ 4 মাস পরে ফিরেছেন, এবং 4 মাস পরে ফিরে তিনি 4টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে তিনি তৃতীয়বার কিন্তু 4 উইকেট পেলেন, এবং শ্রীলঙ্কার মাটিতে কোনো বাংলাদেশি পেসারের হয়ে সেরা সাফল্য তিনি এই দিন পেয়েছেন 47 রানে 4 উইকেট পেয়ে। এর আগে কিন্তু 2017 সালে তিনি 47 রানে 4 উইকেট পেয়েছিলেন, সেটিই ছিল বাংলাদেশি কোনো পেসারের শ্রীলঙ্কার মাটিতে সেরা বোলিং। এবার সেটিকে ছাড়িয়ে গেছেন তাসকিন আহমেদ স্ট্রাইক রেটের কারণে। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে 26 উইকেট হয়ে গেছে তার। শ্রীলঙ্কার বিপক্ষে কোনো বাংলাদেশি বোলারের কিন্তু এটি সর্বাধিক উইকেট। সাবেক পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও কিন্তু 26 উইকেট রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, তবে তিনি 22 ম্যাচ খেলেছিলেন, সেখানে 15 ম্যাচেই কিন্তু 26 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। তো তাসকিন আহমেদের এরকম সাফল্য, এবং তানজিম হাসান সাকিবও দুর্দান্ত বোলিং করেছেন, তিনি 45 রানে 3 উইকেট নিয়েছেন। মুস্তাফিজ ভালো বোলিং করেছিলেন, কিন্তু তিনি ইনজুরির সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন, আর কিন্তু শেষ পর্যন্ত বোলিং করতে পারেননি। তিনি যদি বোলিং করতে পারতেন সেক্ষেত্রে হয়তো বা নাজমুল হোসেন শান্তকে দিয়ে বোলিং করানো লাগতো না। তিনি 4 ওভারে 32 রান দিয়ে 1টি উইকেট অবশ্য নিয়েছেন, কিন্তু বেশি রান খরচ করেছেন। মুস্তাফিজুর রহমান পুরো ওভার বোলিং করতে পারলে শ্রীলঙ্কার রান হয়তো আরেকটু কম হতো, কিন্তু তাতে কি, বাংলাদেশ দলের ব্যাটিং তো এরকম হয়েছে, ব্যাটিংয়ের ধস নেমেছে, এবং সেই ব্যাটিংয়ের ধসের কারণে বাংলাদেশ দল হেরেছে। শেষের দিকে জাকির আলী অনেক কিন্তু যা করার প্রয়োজন ছিল সেটি করেছেন, স্বীকৃত কোনো ব্যাটার ছিল না। তিনি কিন্তু ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন, 64 বলে 51 রান করেছেন, 4টি 4 হাঁকিয়েছেন, 4টি ছক্কা হাঁকিয়েছেন, এবং তিনি দেখে শুনে ব্যাট করছিলেন। যতটুকু পারা যায় বাংলাদেশ দলের হারের ব্যবধান তিনি কমিয়েছেন, এবং দারুণ একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এবং তানজিদ হাসান তামিমের 50 এবং নাজমুল হোসেন শান্তর 23 রান ছাড়া আর কিন্তু উল্লেখযোগ্য কোনো রান বাংলাদেশের ইনিংসে নেই। অধিনায়কত্ব হারানোর পরে নাজমুল হোসেন শান্তর এটি ছিল প্রথম ম্যাচ, এবং তার ক্যারিয়ারের 50তম ম্যাচ। 49তম ইনিংসে তিনি রান আউট হয়েছেন মাত্র 23 রানে। আর মেহেদী হাসান মিরাজ তার নেতৃত্বে শুরু করেছেন। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ তিনি খেলতে নেমেছিলেন, সেই ম্যাচে তিনি কিন্তু ব্যর্থ হলেন ব্যাটে, বলে এবং দলগত পারফরমেন্সের দিক থেকে। সব মিলিয়ে বাংলাদেশ দল কিন্তু 3 ম্যাচের এই সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকলো। যেই ম্যাচটিতে বাংলাদেশের সুযোগ ছিল দারুণ একটি জয় পেয়ে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে ওঠার, সেই সুযোগটা বাংলাদেশ হাতছাড়া করলো। দেখা যাক 2 দিন পরে একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল এই মর্মান্তিক হারের শিক্ষাটা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটি এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।